দুই বাচ্চার বাবার সঙ্গে বিয়ে হলো আমার। বাসর ঘর বলতে যা বোঝায় ঘরটা তেমন নয়, তবে পরিপাটি। আমি খাটের মাঝখানে গুটিসুটি মেরে বসে আছি। এখন রাত প্রায় 11টা, কিন্তু আমার স্বামী ধ্রুব এহসান এখনও এই ঘরের চৌকাঠ পেরলেন না। বিয়ে করে বাড়িতে নিয়ে আসার পরই তিনি আমার হাত ছেড়ে দিয়েছিলেন। তারপর কোথায় যে গেলেন তার দেখা আর পাইনি আমি। অবশ্য এতে আমি স্বস্তি বোধ করছি। সত্যি বলতে, লাল বেনারসি পরে বউ সেজে বরের জন্য অপেক্ষা করার বিন্দুমাত্র ইচ্ছা আমার ছিল না। কিন্তু আমার শাশুড়ি মা এই রুম থেকে যাওয়ার আগে আমাকে বারবার বলে গেছেন, দিয়া, আমার ছেলের জন্য অপেক্ষা কর, ও যা চাইবে বলবে, বাধ্য মেয়ের মতন তাই করবি, ওর কথার অবাধ্য হবি না। আরও অনেক কিছু বলছেন তিনি। ওনার কথাগুলো এখনও আমার কানে বাজছে। ধ্রুব এহসানের এক ছেলে, এক মেয়ে। ছেলে আরমানের বয়স 3.5 বছর, আর মেয়ে ঈশার বয়স মাত্র 7 বছর চলছে। মেয়েটা ভীষণ ফুটফুটে, একদম পরীর মতন। আজ আমাদের বাসরাত বলে ধ্রুব এহসানের 2 সন্তান, যারা আজ থেকে আমারও সন্তান, তাদেরকে আমার শাশুড়ি নিজের কাছে রেখেছেন। আগামীকাল থেকে তাদের দুজনের মা হয়ে দায়িত্ব পালন করতে হবে আমাকে। বাসর ঘরে নতুন বউ হয়ে বসে থাকার যে স্বপ্নটা, সেটা অন্য সব মেয়েদের মতন কখনো আমারও ছিল। তবে আজ সেই অনুভূতিগুলো কেমন যেন ভোঁতা হয়ে গেছে। কোনো ভয়, আনন্দ কিংবা রোমাঞ্চ কিছুই আমাকে ছুঁতে পারছে না। ঘড়ির কাঁটা যখন রাত 2টে পার করে গেছে, তখন দরজায় মৃদু একটা শব্দ হলো। ধীরে ধীরে দরজা ঠেলে ভিতরে ঢুকলেন ধ্রুব এহসান। ওনাকে দেখে আমার বুকের ভেতরটা অজান্তেই কেঁপে উঠল। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠল। ওনার পরনে এখনও বিয়ের সাদা পাঞ্জাবিটা। দ্বিতীয় বিয়ে নিয়ে ওনার মনে তেমন কোনো অনুভূতি নেই আমি জানি। শুধু যেটুকু না করলেই নয়, সেটুকু করছেন তিনি। ধ্রুব গম্ভীর চেহারায় চরম উদাসীনতা ফুটে আছে। এমন গম্ভীর রাজভারী পুরুষের উপস্থিতিতে 17 বছরে আমি আড়ষ্ট হয়ে বসে রইলাম। ধ্রুব এহসান আমাকে বিন্দুমাত্র পাত্তা দিলেন না। অনাগ্রহে একবার তাকিয়ে সঙ্গে সঙ্গেই চোখ সরিয়ে নিলেন। হাতের ফোনটা রেখে ওয়ার্ড্রোব থেকে টি-শার্ট আর ট্রাউজার বের করলেন। তারপর ফ্রেশ হতে চলে গেলেন ওয়াশরুমে। খানিক বাদে ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। না চাইতেও চোখ তুলে আবার তাকালাম আমি। ধ্রুব এহসান বেরিয়ে এলেন। ওনার ভেজা চুলগুলো কপালে লেপ্টে আসে, চোখগুলো আগের মতোই গাম্ভীর্যতায় ঢাকা। উনি ড্রেসিং টেবিলের উপর থেকে নিজের ফোনটা তুলে নিলেন। তারপর দরজার দিকে পা বাড়ালেন। দরজার হাত রেখে একটু থামলেন। তারপর না ফিরে রাজভারী গলায় বললেন, আমি পাশের রুমে থাকবো। এই শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। আর মনে রেখো, আমি এ ঘরে একজন মাকে এনেছি, কোনো স্ত্রীকে নয়। তবে তুমি সবই পাবে, থাকা, খাওয়া, পড়াসহ যাবতীয় কোনো কিছুর অভাব তোমার হবে না। কিন্তু আমার কাছে এর চেয়ে বেশি কিছু পাওয়ার আশা কোনো দিন করবে না। কথাগুলো বলে উনি আর এক মুহূর্তে দাঁড়ালেন না। দরজা ভিজিয়ে দিয়ে চলে গেলেন পাশের রুমে। ওনার এই কথাগুলো আমার বুকে গিয়ে বিন্দুমাত্র আঘাত করল না। কারণ যে মেয়ের নিজের বলতে কেউ নেই, কিচ্ছু নেই, ইয়েতিম আর অসহায়, তার কোনো অহংকার বা অভিমান করার বিলাসিতা অধিকার থাকে না। আজ থেকে আমার একটা নতুন পরিচয় তৈরি হলো। আমি একজন মা। হ্যাঁ, আমি 17 বছর বয়সে 2টো বাচ্চার মা হয়ে গেলাম। একটা বড় দীর্ঘশ্বাস ফেললাম। আমার তিক্ত অতীত আর বর্তমানের এই কঠিন জাঁতাকলে পৃষ্ঠ হয়েও আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হলো না, বরং বুকের ভেতরটা কেমন যেন হালকা লাগছে। ধ্রুব এহসান এই রুমে থাকলে যে অস্বস্তি আর ভীতি আমাকে গ্রাস করত, ওনার চলে যাওয়ায় তার চেয়ে অনেক বেশি স্বস্তি পাচ্ছি আমি। বিছানা ছেড়ে নেমে দরজাটা লাগিয়ে দিলাম ভেতর থেকে। এতটা সময় ধরে বসে থাকার কারণে মাজা ধরে গিয়েছে, হাঁটু দুটো কটকট করে ফুটছে। ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়াতেই নিজের প্রতিবিম্বর দিকে নজর আটকালো আমার। বউ সেজে প্রথমবারের চেয়ে দ্বিতীয়বারে কি আমাকে বেশি সুন্দর লাগছে? লাগছে না বোধ হয়। নতুন বউকে
যেভাবে সাজানো হয় সেভাবে তো সাজিনি, কোনো প্রসাধনী ব্যবহার করিনি, শুধু শাড়ি, দোপাট্টা আর কিছু গয়না পরে আসি। শাড়ি পরিবর্তন করে হাত মুখ ধুয়ে এসে লাইট নিভিয়ে শুয়ে পড়লাম আমি। চোখ জোড়া বন্ধ করে রাখলেও ঘুমের হদিশ নেই। অন্ধকার রুম আর ফ্যানের শো শো শব্দের মাঝে বারবার মনে হচ্ছে জীবনটা যেন আমাকে অনেক আগেই বড় করে দিয়েছে। যে বয়সে অন্যরা ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে সেই বয়সে আমি শিখে গিয়েছি সব স্বপ্ন পূর্ণতা পায় না। বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে এলো। মায়ের কথা খুব মনে পড়ছে আজ। মা থাকলে কি আজ খুশি হতেন, নাকি এই বিয়েটা হতেই দিতেন না? মা একদিন বলেছিলেন, দিয়া, জীবনে সবসময় তোর ইচ্ছে মতো চলবে না, কঠিন সময় আসবে, কিন্তু ভেঙে পড়া যাবে না। মা যদি আজ থাকতেন তাহলে আমার মাথায় হাত রেখে বলতেন, দিয়া, ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে। মা নেই, আজ এই কথা বলার মতো কেউ নেই। আমার মা আমাকে কঠিন সময় ভেঙে পড়তে নিষেধ করলেও নিজে থেকেই ভেঙে পড়েছিলেন। চোখের কোনো জমে থাকা পানিটুকু মুছে ফেললাম। না, কাঁদলে চলবে না, কারণ এখন আমার শুধু নিজের কথা ভাবলে হবে না। আজ ধ্রুব এহসানের অবহেলা আর রুক্ষ কথাগুলো অন্য কোনো মেয়ের আত্মসম্মানে আঘাত হানত, তাকে হয়তো সারা রাত ধরে কাঁদত, কিন্তু আমার কাঁদার মতো আর অবশিষ্ট কিছুই নেই। মা মারা যাওয়ার পর আমার আত্মসম্মানও মরে গেছে। আত্মসম্মান না মরলে এতদিনে আমি মরে যেতাম। যে মেয়ে এই ছোট্ট জীবনে প্রতিটি পদে পদে বারবার অপমান অপদস্থ হয়েছে, তার কাছে ধ্রুবর এই উপেক্ষা তো অত্যন্ত নগণ্য। তিনি এ ঘরে একজন মাকে এনেছেন, স্ত্রীকে নয়। বেশ তো, আমার নিজের বলতে তো এখন আর কেউ নেই। ওই দুটো মাতৃহীন বাচ্চাকে আঁকড়ে ধরেই না হয় আমি আমার বাকি জীবনটা পার করে দেব। ওদের মাঝেই খুঁজে নেব আমার বেঁচে থাকার নতুন কারণ। ধ্রুব এহসানের প্রথম সংসার ভেঙেছে মাত্র 3 মাস আগে। ওনার প্রথম স্ত্রী নীলিমা, যাকে উনি বড্ড বেশি ভালোবাসতেন, সেই স্ত্রী অন্য একজনকে ভালোবেসে স্বামী, সন্তান আর সাজানো সংসারের সব মায়া সেরে চলে গিয়েছে নিজের ভালোবাসার মানুষের কাছে। শুনেছি ওনার প্রথম স্ত্রী নাকি বিয়ের আগে থেকেই তার প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিল। তার মা বাবা এক প্রকার জোর করে ধ্রুবর সঙ্গে বিয়ে দিয়েছিল তাকে। ধ্রুব এই বিষয়ে কিছু জানতেন না। বিয়ের পর সব কিছু ঠিকঠাকই চলছিল। ধ্রুবর ছেলে আরমানের যখন 2 বছর বয়স, তখন সামাজিক যোগাযোগের মাধ্যমে নীলিমার আবার যোগাযোগ হয় তার প্রেমিকের সঙ্গে। পুরনো প্রেমিকের সঙ্গে পরকীয়া শুরু করে নীলিমা। স্বামী, সন্তান, সংসার, কোনো কিছুর প্রতি তার আর খেয়াল নেই। একদিন প্রমাণসহ হাত নাতে নীলিমাকে ধরে ফেললেন ধ্রুব। প্রিয় স্ত্রী এমন সত্ত্বেও সে নাকি মেনে নিতেই পারছিল না। তখন তাদের ডিভোর্স হতে হয়নি। নীলিমার বাবা মা কোনোভাবেই চাননি নীলিমা আর ধ্রুবর সংসার ভেঙে যাক। ধ্রুব বাবা মা প্রথমে হন্তিদন্তি করলেও পরে আরমানের কথা ভেবে দমে গিয়েছিল। নীলিমাও নিজের ভুল স্বীকার করে বারবার মাপ চায় ধ্রুব আর তার পরিবারের কাছে। নিজের সন্তান আর ভালোবাসার মুখের দিকে তাকিয়ে ধ্রুব দ্বিতীয় সুযোগ দেন নীলিমাকে। এরপর 3 জনের সুখের সংসার শুরু হয় আবার। ধ্রুব ভুলে গিয়েছিল স্ত্রীর সব দোষ আর ভুল। নীলিমা দ্বিতীয়বারের মতন অন্তঃসত্ত্বা হয়। দ্বিতীয় বাচ্চা নেওয়ার জন্য ধ্রুব আর নীলিমার মা বাবা এক প্রকার চাপিয়ে দিচ্ছিলেন তাকে। তাদের ধারণা ছিল আরেকটা বাচ্চা হলে নীলিমা তাদের নিয়ে ব্যস্ত হয়ে যাবে, উল্টাপাল্টা কিছু ভাবার আর সময় পাবে না। তাদের ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে ছিল নীলিমা। ধ্রুব মেয়ে ঈশার যখন 3 মাস বয়স, তখন নীলিমা ধ্রুবর কাছে ডিভোর্স চেয়ে বসে। তার আর এই সংসার ভালো লাগছে না। ছেলে মেয়ে আর ধ্রুব কাউকে সহ্য হয় না। সে তার প্রেমিককে বিয়ে করবে, তাকে ছাড়া বাঁচবে না সে। সে এই বিয়েতে রাজি ছিল না। তার বাবা মা জোর করে তাকে বিয়ে দিয়েছিল। সে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এখন আর পারছে না। মাত্র 1 মাসের ব্যবধানে ডিভোর্স হয়ে যায় 2 জনের। ডিভোর্সের পর থেকে
আরমান আর ঈশা গ্রামে আমার শ্বশুর শাশুড়ির কাছে রয়েছে। সংসার সামলে ছোট ছোট দুজন বাচ্চাকে লালন পালন করতে গিয়ে আমার মধ্যবয়স্ক শাশুড়ি হিমশিম খাচ্ছিলেন। ধ্রুব ঢাকায় থাকেন, ওখানেই তার কর্মস্থল। একটি প্রাইভেট কোম্পানির উচ্চ পদে কর্মরত, নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত, ভালো বেতন, সম্মান সবই আছে তার। ধ্রুব ছোট ভাই নক্ষত্র পড়াশোনা করেন ঢাকায়। বোনের বিয়ে হয়ে গেছে শুনেছি। প্রথমবার ঠকে যাওয়ার পর ধ্রুব ইহসান আর বিয়ে করতে চাননি, কিন্তু বাবা মায়ের অনুরোধ আর ছোট ছোট দুটো সন্তানের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত বিয়ে করতে রাজি হন তিনি। আমি অত আধুনিক মেয়ে নই, গ্রামে জন্ম আর গ্রামের বেড়ে ওঠা। মাথার উপর ছাদ নেই, পায়ের নিচে শক্ত মাটি নেই, পাশে দাঁড়ানোর মতন কেউ নেই। প্রতিবেশী হওয়ায় ধ্রুব বাবা মা জানতেন আমি কেমন মেয়ে। চোখের সামনে ওনারা বড় হতে দেখছেন আমাকে। ওনাদের আমি ডাকতাম কাকা কাকিমা বলে। ধ্রুব বাবা মা, ধ্রুব স্ত্রী আর তার দুই সন্তানের মা হিসাবে আমাকেই বোধ হয় উপযুক্ত মনে করেছিলেন। তাই তো এই বিয়েটা হয়েছে শেষ পর্যন্ত। আমি ধ্রুব ইহসানের দুই সন্তানের মা হতে পারলেও তার স্ত্রী হতে পারবো না কখনো। আমার মাথার উপর ছাদ আর পায়ের নিচে শক্ত মাটির প্রয়োজন ছিল, যা আমি পেয়েছি আজ। ধ্রুব ছোট ছোট দুই সন্তানের জন্য মা প্রয়োজন ছিল, যা উনিও পেয়েছেন। নীলিমার চরম বিশ্বাসঘাতকা, বিশেষ করে দ্বিতীয়বার সুযোগ পাওয়ার পরও মাত্র 4 মাসের কন্যা সন্তানকে ফেলে চলে যাওয়াটা ধ্রুবকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। যে মানুষটাকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিল, যার সব অপরাধ ক্ষমা করে আবারও বুকে টেনে নিয়েছিল, সেই মানুষটাই শেষ পর্যন্ত ধ্রুবর বিশ্বাসের ভিতরকে একদম ঘুরিয়ে দিয়েছে। নীলিমা শুধু একজন সাজানো সংসারই ভাঙেনি, ভেঙেছে ধ্রুবর ভালোবাসার ওপর বিশ্বাস। নির্মমভাবে খুন করে গেছে আগের ধ্রুব ইহসানকে। ধ্রুব এই রুক্ষতা আর উদাসীনতা আসলে কোনো অহংকার নয়, বরং নিজেকে আবার নতুন করে না ঠকানোর এক কঠিন আত্মরক্ষা। ভোরের আলো ফুটতেই দরজায় মৃদু কড়ঘাট হলো। সারা রাত ঘুমাতে পারিনি আমি। জীবনের ঝড়ঝাপটা উত্থান পতন নিয়ে ভাবতে ভাবতে ফজরের আজান দিয়ে দিয়েছিল। নামাজ আদায় করে বসে আছি জায়নামাজে। বসা থেকে উঠে জায়নামাজটা ভাঁজ করে আলনায় রেখে দরজার দিকে এগোলাম। দরজা খুলতেই দেখি আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন। ওনার কোলে 7 মাসের ফুটফুটে ঈশা। বাচ্চাটা মায়াবী, চোখ জোড়া মেলে আমার দিকে তাকিয়ে আছে। কি আদুরে একটা বাচ্চা, দেখলেই আদর করতে ইচ্ছে করে শুধু। ঈশা আমাকে মোটামুটি চেনে। আম্মা ঈশা আর আরমানকে নিয়ে মাঝে মধ্যে বিকেলবেলা ফজল কাকার বাড়িতে হাঁটতে যেতেন। তখন সুযোগ পেলে ঈশাকে কোলে নিতাম, আদর করতাম। আরমানকেও নিতাম, সেও আমাকে চেনে। আরহাম আগে আমাকে ফুপু বলে ডাকতো। অবশ্য গতকাল দাদা দাদি শিখিয়ে দেওয়ার আম্মু বলে ডেকেছিল। আম্মা মৃদু হেসে বললেন, উঠেছিস? এই নে তোর মেয়েকে তুই রাখ, আমি রান্নাটা সেরে ফেলি। আমি ঈশাকে আমার কোলে তুলে নিলাম। নরম তুলতুলে বাচ্চাটাকে কোলে নিতে বুকের ভেতরটা কেমন এক অদ্ভুত মায়ায় ভরে উঠল। আগে এমন অনুভূতি হতো না ঈশাকে কোলে নিলে। গতকাল হয়েছে, আবার আজকেও হচ্ছে। এটা বোধ হয় মা হওয়ার অনুভূতি। আম্মা রুমের ভিতরে এক পলক তাকিয়েই কেমন থমকে গেলেন, কিছুটা অবাক হয়ে রুমের চারপাশটা দেখে নিয়ে জিজ্ঞেস করলো, ধ্রুব কোথায়? দিয়া এত সকাল কোথায় গিয়েছে? আমি কিছুটা ইতস্ত বোধ করলাম। মাথা নিচু করেই বললাম, আম্মা উনি পাশের রুমে ঘুমাচ্ছেন। পাশের রুমে মানে? ও কি রাতে তোর সঙ্গে ছিল না? আম্মার কণ্ঠস্বর চট করে কঠিন হয়ে গেল যেন, সঙ্গে কপালে চিন্তা ভাঁজও পড়ল। আমি মুখে কিছু না বলে 2 দিকে মাথা নাড়ালাম। আম্মা পাশের রুমের দরজায় দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, ঘাটতেরা ছেলে একটা, এতবার বোঝানোর পরও তেরামি সারে না। আম্মা আমার দিকে তাকালেন, নরম গলায় বললেন, ধ্রুব ওপরে ওপরে নিজেকে যতটা শক্ত আর রুক্ষ দেখায়,
ও আসলে এতটাও এমন নয়, এমনিতে একটু গম্ভীর আর চুপচাপ মানুষ ও। তার ওপর আবার এমন একটা অতীত। বুঝতেই তো পারছিস মা, রাগ বা মন খারাপ করিস না, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। তুই তো এখন ওর অর্ধাঙ্গিনী, শুধু বাচ্চাদের মা হয়ে থাকলে তো চলবে না, তোকে ওর স্ত্রীও হতে হবে। আম্মা একটু থেমে দম নিয়ে আবার বললেন, মানুষকে জোর করে ফেরানো যায় না, মায়া দিয়ে ফেরাতে হয়। তুই যুবকে নিজের কাছে কাছে রাখবি, ওর মন পাওয়ার চেষ্টা করবি। আজ না হোক কাল ও ঠিকই তোর মায়ায় নিজেকে হারাবে। আম্মার কথাগুলো শুনে আমার বুকের ভেতর একটা দীর্ঘশ্বাস দলা পাকিয়ে উঠল। ধ্রুব চান মন পাওয়া কি আদৌ সম্ভব? যে মানুষটা বিয়ের রাতে আমাকে বলে দিলেন আমি যেন তার কাছে কিছু পাওয়ার আশা না করি, যার চোখে আমার জন্য কেবলই চরম উদাসীনতা, সে কীভাবে আমার মায়ে জড়াবে? কিন্তু শাশুড়ি আম্মার আশীর্বাদ চোখ দিয়ে তাকিয়ে আমি আর কিছু বলতে পারলাম না। আম্মা আবারও বললেন, রান্না তো সেরে নেই, আর ঘুম থেকে উঠে কান্না করলে তোর কাছে নিয়ে আছিস। মাথা নাড়ালাম আমি। আম্মা চলে গেলেন রান্না করার জন্য। আমাদের বিয়েটা সাদামাটাভাবেই হয়েছে, এ বাড়ি থেকেও কোনো আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া হয়নি। আমার একমাত্র ননদ কোহিনূর এখনো এ বাড়িতে আসেনি। আসবে সে স্বামী সন্তান নিয়ে। তাদের আসতে আসতে বিকেল হবে বোধ হয় শুনেছি। আমার ননদ এই বিয়েতে রাজি ছিল না, তার ভাইয়ের পাশে আমাকে মানায় না। আমার চেয়ে অনেক ভালো মেয়ে পাওয়া যাবে তার ভাইয়ের জন্য। আব্বা আম্মা তার মতোর বিরুদ্ধে গিয়ে বিয়ে ঠিক করার সে রাগ করে বলেছিল আসবে না। গতকাল সন্ধ্যার পর কল করে জানিয়েছেন আসবে। রুমের ভেতর এসে ঈশাকে নিয়ে বিছানায় বসালাম আমি। চোখ জোড়া জ্বলছে, ঘুম পাচ্ছে এখন। ঈশা বাম হাতের 3টা আঙ্গুল চুষতে চুষতে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমার মুখের দিকে। আমি মলিন মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বললাম, কি হয়েছে আম্মু? ঈশাও হাসলো আমার সঙ্গে। আঙ্গুল খাওয়া বাদ দিয়ে আমার মুখের ওপর হাত রাখলো। তার লালা আমার নাকের ঠোঁটে গালে লেপতে গেল। আমি কাঁধে মুখ মুছে আবার তাকালাম ঈশার মুখের দিকে। ঈশা হাঁ করে আছে। কথা বলতে চাইছে নাকি আমাকে আরও কথা বলতে বলছে বুঝলাম না। আমি হাসি মুখে আবারও বললাম, আপনি সকালে ঘুম থেকে উঠে খেয়েছেন আম্মু? ঈশা লাফিয়ে উঠল আমার কোলে, আমার বুকে চেপে ধরে চুমু খেলো কয়েকটা। প্রায় 1.5 ঘন্টা পর দরজায় দাঁড়িয়ে গড়া খাকড়ি দিলেন আমার শ্বশুর আব্বা। আমি ঈশাকে কোলে নিয়ে জানালার কাছে দাঁড়িয়ে বাইরের গাছের ডালে বসে থাকা একজোড়া শালিক পাখি দেখাচ্ছিলাম ঈশাকে। আব্বার গলার আওয়াজ পেয়ে পিছু ফিরতেই দেখলাম আব্বা আরহামকে কোলে নিয়ে দাঁড়িয়ে আসেন। দরজার সামনে তিনি আরহামকে নামিয়ে নিয়ে বললেন, তোমার আম্মুর কাছে যাও। আরহাম একবার আমার দিকে তাকিয়ে আবার আব্বার মুখের দিকে তাকালো, তারপর সরল কণ্ঠে বলল, ফুপু। আব্বা আলতো হেসে বললেন, আবারও ভুলে গেছো দাদু ভাই? তোমার ফুপি এখন থেকে তোমার আম্মু। যাও আম্মুর কাছে যাও, আমি বাজারে যাব। আরহাম গুটি গুটি পায়ে এগিয়ে এলো আমার কাছে। তার পরনে লাল হাফ প্যান্ট, সাদা আর লাল টি-শার্ট, চোখ মুখে ঘুমের লেশ মাত্র নেই। অনেকক্ষণ ধরেই বোধ হয় ঘুম থেকে উঠেছে। আব্বা বললেন, দিয়া দুজনেরই রাখ, আমি একটু বাজারে যাব। আচ্ছা। আব্বা চলে গেলেন। ঈশাকে বিছানায় বসিয়ে আমি আরহামকে কোলে তুলে আদর দিয়ে বললাম, কিছু খেয়েছো তুমি? আরহাম মাথা নেড়ে বলল, ডিম। ডিম খেয়েছো? হুম হুম বলে আবার উপর নিচ মাথা নাড়ালো। আমি ঠোঁটে হাসি ফুটিয়ে আরহামের তুলতুলে নরম গালে চুমু খেলাম। বাচ্চা দুটো এত আদর আদর ধ্রুবর জন্য না হলে বাচ্চা দুটোর জন্য হলেও তো এই সংসার থেকে যেতে পারতো না। নীলিমা মা হয়ে এত ছোট ছোট দুজন বাচ্চাকে ফেলে সে কীভাবে আরেক পুরুষের হাত ধরল? আমার মাঝে মধ্যে খুব জানতে ইচ্ছে করে, বাচ্চা দুটোকে ছেড়ে থাকতে কি নীলিমার একটু কষ্ট হয় না? ঈশার মুখে আম আওয়াজ শুনে আমি তার মুখের দিকে তাকালাম।
কেমন মায়া মায়া চোখে তাকিয়ে আম আম করছে মেয়েটা। ওই চোখে তাকিয়ে আবার হৃদয় দুলে উঠল আমার। আরহামকে বিছানায় বসিয়ে দিয়ে আমিও বসলাম। ঈশাকে কোলে তুলে নিয়ে আরহামকেও কাছে টেনে আনলাম। আরহাম বোনের হাত ধরেই চুমু খেলো। তারপর বুনু বুনু বলে ডাকতে লাগলো। ঈশা খুশিতে লাফাতে লাগলো আবার। আরহামও উৎসাহিত হয়ে ডাকতে লাগলো বোনকে। ধ্রুব এহসান রুমে ঢুকলেন বেলা 12টার পর। ওনার চুলগুলো উস্কো খুস্কো, চোখে মুখে এখনো ঘুমের লেন্স। সম্ভবত মাত্র ঘুম থেকে উঠে আসলেন। বিছানার দিকে তাকিয়ে ঘুমন্ত আরহাম আর ঈশাকে দেখে ওনার পায়ের গতি আরও কিছুটা ধীর হয়ে এলো। কিছুক্ষণ ছেলে মেয়ের দিকে তাকিয়ে থাকার পর ওয়ার্ড্রোব থেকে নিজের জামা কাপড় বের করে ওয়াশরুমে প্রবেশ করলেন। দুজনকে ঘুম পাড়িয়ে আমিও কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। হুট করেই ঘুম ভেঙে গেছে আবার। হাত মুখ ধোয়ার জন্য শোয়া থেকে উঠতেই ধ্রুব ভেতরে প্রবেশ করলেন। সকাল অনেক প্রতিবেশী আমাকে দেখতে এসেছিল। অবশ্য তাদের চোখের সামনে আমি বড় হয়েছি। সমাজে একটা প্রচলিত কথা আছে, একজন মানুষকে নাকি 3টে সময় অন্য মানুষেরা দল বেঁধে দেখতে আসে। প্রথমবার জন্মের পর, দ্বিতীয়বার বিয়ের পর, আর শেষবার মৃত্যুর পর। এরা আমাকে ইতিমধ্যে 3বার দেখে নিয়েছে এভাবে দলে দলে এসে। ওহ, 3বার না তো 4বার দেখে নিল। ধ্রুব এহসানের বউ হওয়ার নতুন করে দেখতে এসেছিল আবার। বেশ কয়েকজন নাক ছিটকে কপাল ভাঁজ করে বলেছে, দুনিয়ায় কি আর কোনো মায়া চোখে পড়ে নাই? এই বাড়ির মানুষের এত সুন্দর পোলা, তার উপর কত বড় চাকরি করে। এই পোলার লগে এইরা কি মাইয়া আনলো মাস্টারে? পোলা একটা বিয়া করছিল, তাতে কি হয়েছে? সোনার আংটি বেকা হলেও দামে। আমি কিছুই বলিনি। এসব কথার বিপরীতে আরেকজন বলেছিল, ছোড়ো থাকতেই বাপের খাইছে, বিয়া করে জামাইয়ের ঘর করতে পারে নাই, পরের দিন আবার মার্ডারেও খাইছে। এখন এই সংসার ডারে না খাইলেই হয়। এমন অপায়া অলক্ষী মাইয়ারে কেন যে এই সোনার সংসার আনলো বুঝবার পারতেছি না। এই কথাগুলো শোনার পর বুক ভেঙে কান্না আসতে চাইছিল আমার। চোখে পানি এসেছিল, কিন্তু কাউকে কিছু বলার রুচি হচ্ছিল না। সমাজে একদল মানুষ যে কতটা নিষ্ঠুর মন মানসিকতার আর নিষ্ঠুর হতে পারে তা আমার প্রতিবেশীদের না দেখলে বুঝতেই পারতাম না কোনো দিন। তাছাড়া আমার ডিভোর্সের পরদিন যখন মা মারা গেলেন, সেদিন তো কত কিছু শুনতে হয়েছিল প্রতিবেশীদের কথা। শুনে আমি কিছু না বললেও আম্মা চুপ করে থাকেননি। তিনি শুনে ফেলেছিলেন সব কথা। সকলের কথার জবাব দিয়ে রাগারাগি করে সবাইকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এরপরও আরও কয়েকজন এসেছিল আমাকে দেখার জন্য, কিন্তু আম্মা এই রুম পর্যন্ত আসতে দেননি কাউকে। সিঁড়ির কাছ থেকে ফিরিয়ে দিয়েছেন সকলকে। আমার মাথায় হাত বুলিয়ে বলেছেন, মানুষের কথায় কান্না আলিতে, মন খারাপ না করতে। কেউ যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে যেন মুখের ওপর জবাব দিয়ে দিই। আমার শাশুড়ি যে ভীষণ ভালো মনের মানুষ সেটা আমি আজকে আবারও বুঝতে পেরেছি। এভাবে ছেলে বউয়ের পক্ষ নিয়ে কাউকে কোনো দিন কথা বলতে দেখিনি। উল্টো সবাই সবার ছেলে বউকে নিয়ে একে অপরকে কাছে গিবোট করে। ঈশা ঘুম থেকে উঠে গেল, চোখ বন্ধ রেখে কাঁদছে সে। আমি ব্যস্ত হয়ে তার ভেজা প্যান্ট পাল্টে দিয়ে কোলে তুলে আদর করতে করতে কান্না থামানোর চেষ্টা করতে লাগলাম। তার কান্না শুনে আরহাম ঘুম থেকে উঠে গেল। সেও হু হু করে কাঁদতে লাগলো। আম্মু আম্মু ডাকতে ডাকতে দুজনকে নিয়ে পড়লাম মহা ঝামেলায়। এখন আমি কার কান্না থামাবো? এক হাতে ঈশাকে বুকে চেপে ধরে মৃদু ঝাঁকাতে ঝাঁকাতে শান্ত করার চেষ্টা করলাম। অন্য হাত বাড়িয়ে আরহামের মাথায় হাত বুলিয়ে বললাম, আমি এখানেই আছি, কেঁদো না তুমি। আরহাম আমার মুখের দিকে তাকালো, তারপর চুপ হয়ে গেল। চোখের পানিতে গাল দুটো ভিজে গেছে তার। আরহামকে পুরোপুরি শান্ত করে ঈশাকে নিয়ে রুমে হাঁটতে লাগলাম। মিনিট 2 বাদে আমার কাঁধে
মাথা রেখে শান্ত হয়ে গেল সে। ধ্রুব এহসান ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন। ভেজা কাপড় চোপড় বারান্দায় মেলে দিয়ে এসে চুলগুলো আঁচড়ে নিলেন। কয়েক সেকেন্ডের জন্য আমার দিকে তাকালেন, তারপর এগিয়ে এসে আমার কোল থেকে ঈশাকে নিজের কোলে তুলে নিলেন। বাচ্চাকে কোলে নিতেই ওনার শক্ত মুখের অবয়ব যেন কিছুটা নরম হলো। ঈশার কপালে একটা গভীর চুমু খেয়ে নিচু স্বরে বললেন, আমার আম্মাজানের ঘুম ভেঙেছে? ঈশা বাবার মুখের দিকে তাকিয়ে থাকলেও কিছু বলছে না। আমি আমতা আমতা করে বললাম, আম্মা আপনাকে খেতে যেতে বলে গেছেন। আমার কথা শেষ হতেই ধ্রুব আরহামের দিকে তাকালেন। তার দিকে তাকিয়ে থেকেই গুরু গম্ভীর গলায় বললেন, আরহামের ফ্রেশ করিয়ে ডাইনিং রুমে নিয়ে এসো। আচ্ছা। উনি ঈশাকে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। গল্পটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ এতক্ষণ গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য। আল্লাহ হাফেজ বন্ধুগণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।